খুলনায় বন্ধ ঘোষণা করা ক্রেসেন্ট জুট মিলের সচল যন্ত্রপাতি কেজি দরে বিক্রির অভিযোগ। পুনরায় চালুর আশায় থাকা শ্রমিকদের মাঝে হতাশা। দিল পাটমন্ত্রী যে 5টা মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে, কিন্তু একসাথে 26টা জুট মিলই দিয়ে দিচ্ছে। তাহলে কোন 5টা মিল চালু করবে? তখন দেখি যে আমাদের চোখের সামনে দিয়ে এই মিলগুলো মেশিনগুলো খুলে নিয়ে যায়, তখন দুঃখে বুকটা ফেটে যায়। থমথমে টেকনাফ সীমান্ত। মিয়ানমারে গোলাগুলি আর বিস্ফোরণের পর আতঙ্কে স্থানীয়রা। নতুন অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। কুমিল্লায় বেড়িবাঁধ সড়কে বসানো সোলার লাইটের অর্ধেকই চুরি গেছে, বাকিগুলোর বেশিরভাগ নষ্ট। রাতের আধারে ঘটছে ছিনতাই সহ নানা অপরাধ। রাস্তার পাশে মানুষ থাকলে মানুষও দেখা যাচ্ছে না, অনেক দুর্ঘটনা হয়। মানুষ আইতে যাইতে পারে না। আগে তো মনে হয় ঢাকার থেকেও আমরা রাইতে 1টা-1.5টা শুনছি। রংপুরে গগাছড়ায় ভাঙন ঝুঁকিতে স্বেচ্ছাশ্রমে নির্মিত বেড়িবাঁধ। বাড়িঘর, ফসলি জমি বিলীনের শঙ্কায় তেস্তাপাড়ের হাজারো পরিবার। এখান থেকে যে সরিয়ে দেবো এই জায়গাটা তো আর নেই। প্রাইমারি প্রতিষ্ঠান আছে 4টা, একটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে। যদি এই বাঁধের সরকারি কোনো হস্তক্ষেপ আমরা না পাই, তাহলে এগুলো আমাদের সব শেষ হয়ে যাবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সম্পূর্ণ চালু অবস্থায় বন্ধ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল খুলনা দি ক্রেসেন্ট জুট মিলস। 2020 সালের 2 জুলাই রাতে যখন বন্ধ করে দেওয়া হয়, তখন 2126টি মেশিনের প্রায় সবগুলোই সচল ছিল। সেই মেশিনগুলো এখন অচল যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হচ্ছে 61 টাকা কেজি দরে। মিলের 107 একর জমির মধ্যে 75 একর ইজারা দেওয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। এতে পুনরায় চালু হবে এমন আশায় থাকা শ্রমিকদের মধ্যে হতাশা ভর করেছে। শেখ আল হেসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। খুলনার একসময়ের পাটকল শ্রমিক হজরত আলী দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল দ্য ক্রেসেন্ট জুট মিলে অস্থায়ী ও স্থায়ী শ্রমিক হিসেবে 4 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। স্থায়ীভাবে মিল বন্ধ হবার 1 ঘন্টা আগেও তিনি জানতেন না মেশিনে সেটিই তার শেষ স্পর্শ। আজও মিলের সামনে বকুলতলার বেদিতে এসে বসে থাকেন বৃদ্ধ আলী। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মিল গেটের দিকে। একসময় জমজমাটে এই কারখানা জুড়ে এখন ধুলোর স্তর জমেছে, আগাছায় ভরে গেছে চত্বর। আমি দোকান তাস চালাই, লাইন সারদা যাই আমার কি কলমটা দিয়ে এলো, কয় কাহুর ডেলে কেউ কালাবাই মিলের অবস্থা ভালো না, মিল বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাই বার বাসি বসে দেবে না। তার মতো অনেক শ্রমিক এখনও আসেন মিল গেটে, প্রিয় কর্মস্থলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। হুট করে মিল বন্ধের পাশাপাশি পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। আমার বাবা চাকরি করতো, আমার চাচা চাকরি করতো, তারপর আমরা কাজে ঢুকছি। এই মিলের সাথে আমাদের নারীর সম্পর্ক, আমাদের মায়ের সম্পর্ক, পরিবারের সম্পর্ক। আমরা যখন দেখি যে আমাদের চোখের সামনে দিয়ে এই মিলগুলো মেশিনগুলো খুলে নিয়ে যায়, তখন দুঃখে বুকটা ফেটে যায়। ওই মেশিন নিয়ে এখন সাগর টুতে চালাচ্ছে, আমি নিজের চোখে দেখে আসছি। সেখানে যদি চলতে পারে, তো এই মেশিন তো অযোগ্যর কোনো কারণেই আমি দেখতেছি না। ঘোষণা দিল পাটমন্ত্রী যে 5টা মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে, কিন্তু একসাথে 26টা জুট মিলই দিয়ে দিচ্ছে। তাহলে কোন 5টা মিল চালু করবে? শ্রমিকদের অভিযোগ, মিলের 2126টি যন্ত্র অচল দেখিয়ে কেজি দরে বিক্রি করা হয়েছে। কিভাবে সেই টেন্ডার আহ্বান করা হয়েছিল জানতে চাইলে প্রশ্নের উত্তর দিতে টালবাহানা করেন ক্রেসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক। সরাসরি বলা হয়েছে যে এই সমস্ত বিষয় আপনারা বিক্ষিপ্তভাবে তথ্য না দিয়ে বরং সেন্ট্রালি তথ্য নিলে বিষয়টা তো সেন্ট্রালি কন্ট্রোল করা হয়। চেয়ারম্যানের অনুমতি ছাড়া এই বিষয়ে কিছুই বলতে পারবেন না জানালেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি খুলনা আঞ্চলিক কর্মকর্তাও। আপনি কি জানতে চাচ্ছেন লিখিতভাবে জানাবেন, এটা আমরা চেয়ারম্যানের কাছে পাঠাবো, ওখান থেকে তথ্য আসলে আমরা
2020 সালে মিলটি বন্ধ করা হয়। গত বছর মাসিক 50 লাখ টাকা চুক্তিতে মিলটি ইজারা নেয় মেসার্স মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি পাটপণ্যের পরিবর্তে অন্য কিছু উৎপাদন করার কথা বলে মিলের যন্ত্রাংশ সরিয়ে নিচ্ছে। এতে সুফল মিলবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধি। এগুলোকে ব্যক্তি মালিকানায় দিলে যে ভালো আসবে ফলাফল, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটাকে টোটালি একটা ইকোনমিক জোনে যদি আমরা রূপান্তর করি তাহলে কিন্তু ভালো হবে। এখানে যে সমস্ত শিল্প কলকারখানাগুলো লিজ দিচ্ছে সেখানে একটা বাধ্যবাধকতা হচ্ছে আপনি এই ধরনের শিল্প কলকারখানা গড়ে তোলেন যেখানে কর্মসংস্থান হয়, আবার সরকারের রেভিনিউ হয়। 1138টি তার দিয়ে 1952 সালে চালু হয় ক্রিসেন্ট জুট মিল। সেখানে প্রায় 6000 শ্রমিক প্রতিদিন গড়ে 85 টন পাটপণ্য উৎপাদন করত। একসময় এই যন্ত্রের খটখটানি শব্দে মুখর থাকত চারিদিক। শ্রমিকদের কোলাহল আর নরম হাতের স্পর্শে তৈরি হতো পাটের সুতা, চটের বস্তা। কিন্তু এখন আর সেই কোলাহল নেই খটখটানির শব্দ। এই যন্ত্রগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে বাইরে। এখানে হয়তো ভিন্ন ধরনের যন্ত্রাংশ বসবে, উৎপাদিত হবে ভিন্ন কোনো পণ্য। খুলনার শিল্পাঞ্চল আবার প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। কিছু কিছু স্থানে সরকারি দলের সংসদ সদস্যরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় নেত্রকোনা জেলার প্রসঙ্গ টানা শফিকুর রহমান বলেন, এই জেলায় যে সকল উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। সাদামাটির পাহাড়, সিলিকন বালি থাকলেও কোনো কলকারখানা নেই। মতবিনিময় সভা শেষে জেলা পাবলিক হলে রোকন সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে সেগুলো কিছু দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়েছে। শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারাই প্রকৃত উন্নয়ন, এমনটা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প উদ্বোধন করেন তিনি। বলেন, এমনিতেই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন করবে সরকার। তবে প্রকৃত উন্নয়ন সেটাই যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়, তাদের জীবনমান উন্নত হয়। এ সময় কৃষকদের সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এরপর সোলার সেচ পাম্প পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের চেষ্টায় রাস্তাঘাট আর মসজিদ, মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও কক্সবাজারের টেকনাফ সীমান্তে থমথমে পরিস্থিতি। স্থানীয়রা জানান, গতকাল বিকেল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না। বিজেপি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে তারা। জোরদার করা হয়েছে টহল, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিজেপির রামু সেক্টর কমান্ডার। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। এতে জাদিমুড়া থেকে শাহপুরী দ্বীপ পর্যন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দর্শক, পরিস্থিতির বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, কেমন দেখছেন বর্তমান পরিস্থিতি এবং স্থানীয়রা বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে? পূর্বী বিজেপির পক্ষ থেকে তো যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সবসময় সীমান্তে যে নজরদারি, সীমান্তে যে তাদের দায়িত্ব সেটি তারা পালন করছেন এবং কঠোরভাবে তারা নজরদারি করছেন যাতে এই সংঘাতময় মুহূর্তে কোনো রোহিঙ্গা বা কেউ অনুপ্রবেশ করতে না পারে। আপনি জানেন যে সীমান্তবর্তী এই মায়ানমারে, অর্থাৎ মিয়ানমারের যে সংঘাত, থেকে একেবারে টেকনাফ, শাহপুরীর দ্বীপ
সেন্ট মার্টিন পর্যন্ত এই এরিয়াগুলো হচ্ছে সীমান্তবর্তী এলাকা। এখানকার মানুষ আসলে সীমান্তবর্তী এলাকা, এখানকার মানুষ আসলে এই যে সীমান্তের যে সংঘাত, এই সংঘাতের সাথে খুব একটা পরিচিত। এই পরিচিত হওয়ার কারণেই কিন্তু এখানকার মানুষ সবসময় সচেতন এবং তারা এ ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ সহ বিভিন্ন যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলোর বিরুদ্ধে তারা কিন্তু সবসময় সোচ্চার। এবং আমরা দেখছি মিয়ানমারের যে 12 লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, তাদের বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে ইতিমধ্যে কিন্তু যুদ্ধে লেগে পড়েছে, সেটি আমরা কিন্তু খবর পাচ্ছি। এবং মিয়ানমারে যে যুদ্ধ চলছে, এটি হচ্ছে মিয়ানমারের যে সরকার সামরিক বাহিনীর যে পুরাতন যে ঘাঁটিগুলো ছিল, যে এই ঘাঁটিগুলো আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে তারা দখল করে নিয়েছিল আরাকানের যে রাজ্যটা, সেখানে বিশেষ করে মংডো, সিতুয়ে এবং হচ্ছে মিয়ানমারের অন্যান্য যে রাজ্যগুলো, এই রাজ্যর এই এলাকাটা কিন্তু ভূরাজনীতির দিক থেকে এবং ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ। এই এলাকাকে ঘিরেই মূলত আবারও সংঘাত শুরু হয়েছে। এই সংঘাত যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ হয়, এটা কিন্তু সবার প্রত্যাশা পূরবে। ধন্যবাদ এহসান। নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট জানবো আপনার থেকে। কুমিল্লায় গোমতী নদী পার ঘেঁষা সড়কে নদী নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল 500 সড়ক বাতি, কিন্তু স্থাপনের 3 বছরের মাথায় এর অর্ধেকই চুরি গেছে, আর যেগুলো আছে তার বেশিরভাগই নষ্ট কিংবা অচল। ফলে কোটি টাকার এই প্রকল্প এখন কার্যত অন্ধকারে ডুবে আছে। তবে প্রশাসন বলছে খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। ভারত সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ ঝুঁকির তালিকায় রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদী পারের বেড়িবাঁধ সড়কটি। সেই ঝুঁকি কমাতে 2023 সালে একাধিক প্রকল্পের আওতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়কে বসানো হয় 5 শতাধিক সোলার বাতি, যার এক একটির মূল্য ছিল 58,000 টাকা। অথচ সেই আলোর পথ এখন ডুবে আছে অন্ধকারে। ফলে এ সড়কে আগের মতোই বেড়েছে চুরি, ছিনতাই সহ অন্যান্য সব অপরাধ। মহিলারা আসা যাইতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মহিলারা দিনে চলে যাওয়া লাগে, রাত্রে যাওয়া যেতে পারে না। মাদক কারবারি যারা, তারা এই লাইটগুলার উপরে তাদের নজর পড়েছে, তারা মাদক কারবার করতে পারতেছে না। স্থানীয়দের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে চুরি হয়েছে সোলার প্যানেল, ব্যাটারি, বাতি ও অন্যান্য যন্ত্রাংশ। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে অবশিষ্ট বাতিগুলো। এতে যেমন বাড়ছে অপরাধের ঝুঁকি, তেমনি অপচয় হচ্ছে জনগণের কোটি কোটি টাকার সম্পদ। চুরি টুরি ধরে অটো লইয়া যায়, রাস্তার পাশে মানুষ থাকলে মানুষও দেখা যাচ্ছে না, অনেক দুর্ঘটনা হয়। মানুষ আইতে যাইতে পারে না। আগে তো মনে হয় ঢাকার থেকেও আমরা রাইতে 1-1.5টা শুনগাইছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত এসব সোলার বাতির তালিকা করা হচ্ছে। চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনরায় আলোকসজ্জা চালু সহ সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারপরে আমরা নতুন করে প্যানেল স্থাপন বা মেরামতের বিষয়ে উদ্যোগ নিতে পারব। আমরা চাই যে আবার এই স্ট্রিট লাইটগুলো পূর্বের অবস্থায় ফিরে যাক এবং সেটি করার জন্য যদি প্রকল্প নিতে হয় এবং মেরামত করার যদি সুযোগ থাকে, তাহলে আমি সংশ্লিষ্ট উপজেলা পরিষদ আছে এখানে আদর্শ সদর, তারা যারা দায়িত্বে আছে তাদেরকে আমি বলবো যে তারা যেন এটি অতি দ্রুত ব্যবস্থা নেয়। দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি আবারও আলোকিত হোক গোমতী পারের এই সড়ক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। তিস্তার পানি কমার সাথে সাথে ভয়াবহ ভাঙন ঝুঁকিতে পড়েছে রংপুরের গঙ্গাচড়ার স্বেচ্ছাশ্রমে নির্মিত প্রায় 2.5 কিলোমিটার বাঁধ। এলাকাবাসীর দাবি, বাঁধটি রক্ষা করা না গেলে ইউনিয়নটির 3টি ওয়ার্ডে বসবাসকারী 4,000 পরিবার হারাবে তাদের বসতবাড়ি আর ফসলি জমি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড 400 বস্তা জিও ব্যাগ ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গঙ্গাচড়ার নোহালি ইউনিয়নের চর বাগডোহারা গ্রাম। তিস্তার ভাঙন, বন্যা থেকে বসতবাড়ি জমি জমা রক্ষায় 2024 সালে 31 লাখ টাকায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয় এই বাঁধ।
চর বাগডোহারা থেকে মিনার বাজার হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এই বাঁধ। রক্ষা পায় নোহালী ইউনিয়নের 3টি এবং কোলকন্দ ইউনিয়নের 1টি ওয়ার্ড। 2 বছরের মাথায় ভয়াবহ ভাঙন ঝুঁকিতে এখন স্বপ্ন পূরণের সেই বাঁধে। বাঁধটি ভাঙলে নোহালী ইউনিয়নের 2, 7 ও 8 এবং কোলকন্দ ইউনিয়নের 1 নং ওয়ার্ড যাবে তিস্তার গর্ভে। বিচ্ছিন্ন হবে হাজারো বসতঘর, হেক্টরের পর হেক্টর জমি, রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাট বাজার। ভাঙন ধরেছে বাঁধটির কালীগঞ্জ সীমান্তেও। এখানে চিল্লাখাল থেকে শুরু করি শখের বাজার, মিনার বাজার, এই অঞ্চলটার অনেক জমি জায়গা আমাদের ক্ষতি হয়ে যাবে এই বাঁধটা ভেঙে গেলে। প্রাইমারি প্রতিষ্ঠান আছে 4টা, একটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে, আবার মাদ্রাসা আছে 2টা। যদি এই বাঁধের সরকারি কোনো হস্তক্ষেপ আমরা না পাই তাহলে এগুলো আমাদের সব শেষ হয়ে যাবে। এখান থেকে যা সরিয়ে দেবো এই জায়গাটা তো আর নেই। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চর বাগডোহারা ও কালীগঞ্জ পয়েন্টে শুধুমাত্র 200 করে জিও ব্যাগ সাপ্লাই দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেয়া হয়নি বালু, বস্তার সেলাই এবং বস্তা ফেলার জন্য শ্রমিক মজুরির কোনো টাকা। ফলে নিজ খরচায় কাজ করছেন স্থানীয়রা। ঠিকাদার নিয়োগ করে 2 পাশে 5000 জিও ব্যাগ ফেলার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ড শুধু এই সাপ্লাই জিও ব্যাগে দিয়েছে, অন্যথায় অন্য কোনো এই জিও ব্যাগে যে মাটি ভরাট হবে এ ধরনের কোনো ওনারা পদক্ষেপ না নেয়। এই 200 বছর দিয়ে কোনো কাজ হবে না, তো 1000 খানে বস্তা হইলে আস্তে টিকে যাবে। আমরা চাচ্ছি একটা সুদৃঢ়করণ প্রকল্প, যে জিও বস্তা তো দিয়েই শুধু এই বাঁধটাকে রক্ষা করা যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি বিবেচনায় আরও জিও ব্যাগ ফেলার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙনের প্রকৃতি এবং ব্যাপকতা অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেভাবেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা কাজ ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করি। শুধু গুরুত্বপূর্ণ এই বাঁধেই নয়, ইউনিয়নটির চর নোহালী পশ্চিমপাড়া আশ্রয়ন প্রকল্প, কাচারিপাড়া বেড়িবাঁধ, মিনার বাজার বেড়িবাঁধ, চুলকানির মোড় বাঁধ সহ অন্তত 11টি পয়েন্টে এর মধ্যে দেখা দিয়েছে ভাঙন। গেল বছর এই বাঁধটি রক্ষায় স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ড 1,54,00,000 টাকার একটি প্রকল্প প্রস্তাবনা দেয়, কিন্তু এবছরও সেটি ফাইলবন্দি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, চর বাগডোহারা, রংপুর। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চকবৈদ্যনাথে বিরাজ করছে নানা সংকট। সরকার নির্ধারিত দামে হচ্ছে না চামড়া বেচাকেনা। পাশাপাশি প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে চামড়ার গুণগত মানও। তাছাড়া ঢাকা ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিদের আনাগোনা এখনও কম থাকায় দুশ্চিন্তায় আড়তদার ও ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারে উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশুর চামড়া এসেছে নাটোরের চকবৈদ্যনাথ আড়তে। এখনও বিভিন্ন স্থান থেকে লবণজাত চামড়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আড়তে মিলছে না সরকার নির্ধারিত দাম, গুনতে হচ্ছে লোকসান। সরকারের যে রেট দিয়েছে 60 থেকে 65 টাকা, এই রেটে এখন এই জায়গার কোম্পানিরা নিচ্ছে না। এখন পর্যন্ত কোনো পার্টিও নাই, দেখাইতে পারছি না, দামও কম বলতেছে। সরকার যে রেট দিয়েছিল সেই অনুযায়ী আমরা চামড়া কিনছি নেজগন্তি, কিন্তু এখানে এসে আমরা বিক্রি করতে পারতেছি না। আড়তদারদের দাবি, চামড়া বেচাকেনায় এখনো কাটেনি মন্দাভাব। ঢাকার ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিদের আনাগোনা একেবারেই কম। ঘন ঘন লোডশেডিং এর কারণে সংকট আরও বেড়েছে। প্রচণ্ড গরমে নষ্ট হচ্ছে চামড়ার গুণগত মান। বাজারের অবস্থা খুবই খারাপ, আমাদের বিক্রিও অনেক খারাপ। হেমায়েতপুরের যেই ট্যানারিগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ বিদ্যুতের ঘাটতি আছে, যেটা কারণে আমাদের হাজার হাজার কোটি টাকার চামড়া নষ্ট হচ্ছে। ঢাকা থেকে যে সকল কোম্পানিরা চামড়া কিনতে আসে, এরা এই বিদ্যুৎ না থাকার কারণে চামড়া সিলেকশন না দিতে পারে, তারা চামড়া না কিনে অনেক কোম্পানি চলে গেছে। এই কারণে আমাদের অনেক চামড়া অবিকৃত হয়েছে এবং অনেক চামড়া নষ্ট হয়েছে। চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা বলছেন, লোডশেডিং সমস্যার কারণে ব্যবসায়ী ও আড়তদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সংকট নিরসনের দাবি তাদের। আর সরকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে চামড়া কেনার অভিযোগ অস্বীকার করেছেন তারা। বিদ্যুতের কারণে যারা ট্যানারির মালিকরা এখানে চামড়া কিনতে আসেন নাটোরে, তারা বিদ্যুৎ না থাকার কারণে তারা নাটোর ত্যাগ করে অন্য অন্য জায়গায় চলে গেছেন এবং আমাদের বাজারে যে চামড়াগুলি রয়ে গেল, এই চামড়াগুলো আমাদের বেচতে বেশ ধকল সইতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। বিষয়টি আমরা কর্মকর্তা সহ আমরা এমপি মহোদয়, আমাদের হুইপ মহোদয় সকলকে অবহিত করি এবং ওনারা বিষয়টি তাৎক্ষণিক ওনারা করে যোগাযোগ করেন
এবং নাটোর জন্য অতিরিক্ত 20 মেগাওয়াটের জন্য উনি আমাদের ডিউ লেটার দেন। নাটোরের চকবদ্দনাতে 2 শতাধিক আড়ত রয়েছে। এবছর কোরবানি পশুর 10 থেকে 12 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে নানা সংকটের কারণে সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেক। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। রাজশাহীতে পদ্মা নদী সহ সকল নদ নদী রক্ষা ও দূষণ প্রতিরোধের দাবিতে রান ফর পদ্মা মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর লালনশাহ মুক্তমঞ্চে 7.5 কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথন উদ্বোধন করা হয়। ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয় ম্যারাথন। অংশ নেন 550 জন দৌড়বিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি বলেন, সকলের সচেতনতার মাধ্যমে পদ্মা সহ সকল নদ নদীকে সুরক্ষিত রাখা সম্ভব। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।